হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আজকের লেকচার ভিডিওতে আমরা তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়গুলো হচ্ছে আমাদের প্রথমত থাকবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কি কি বড় চ্যালেঞ্জ আছে সেটা নিয়ে। দ্বিতীয়ত থাকবে হচ্ছে কি একটা সফটওয়্যার তৈরিতে কত টাকা বা খরচ লাগে এবং সেটা কিভাবে ভাগ করা হয় এটা নিয়ে। এবং থার্ড যেটা থাকবে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিশেষ কিছু পদ্ধতি বা টেকনিক নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং সব ইঞ্জিনিয়ারদের জানা এটা খুবই দরকারি। তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো চলো শুরু করা যাক আমাদের নতুন ভিডিও। তো প্রথমে আমরা কথা বলবো হোয়াট আর দ্য কে চ্যালেঞ্জেস ফেসিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কি কি ধরনের বড় সমস্যার সম্মুখীন হতে হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফেসেস সেভারাল চ্যালেঞ্জেস ডিউ টু দ্য র্যাপিড ইভলিউশন অফ টেকনোলজি অ্যান্ড ইনক্রিজিং সিস্টেম কমপ্লেক্সিটি। তো সহজ ভাষায় বললে টেকনোলজি এর দ্রুত বিকাশ এবং সিস্টেমের ক্রমবর্ধমান যে জটিলতা, এটার কারণে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ভালো পরিমাণ কিছু সমস্যার সম্মুখীন হতে আমাদেরকে হয়। তো আগেকার দিনে কি হইতো, তোমার আগেকার দিনে সফটওয়্যার গুলো থাকতো একটু ছোট টাইপের, কম লোক ব্যবহার করতো, তাই না? এখন তোমার একটা অ্যাপে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে। তোমার নতুন টেকনোলজি আসতেছে, নতুন নতুন, সেই সাথে কিন্তু টেকনোলজি যে আসতেছে সেই সাথে সমস্যাও বাড়তেছে। আবার এই সমস্যার সমাধানের জন্য আবার নতুন কইরা কাজ করতে হইতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের। তো প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হইতেছে। তো আমাদের এইখানে কিছু মেজর চ্যালেঞ্জেস দেওয়া আছে, এই মেজর চ্যালেঞ্জ গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। তো প্রথমেই আমাদের দেওয়া আছে চ্যালেঞ্জ ওয়ানে, কি দেওয়া আছে? ম্যানেজ ইন ইনক্রিজিং সিস্টেম ডাইভার্সিটি। তো আজকের দুনিয়ায় আমাদের কি, মানে সিস্টেমের বৈচিত্র্যের শেষ নাই, তাই না? তো সফটওয়্যার শুধুমাত্র এখন একটা প্ল্যাটফর্মে চলে না। ধরো একটা ব্যাংকিং অ্যাপ, ধরো যে কোনো একটা এবিসি, ধরো একটা যে কোনো একটা ব্যাংকের অ্যাপ। এখন তুমি ব্যাংকের অ্যাপ সেটা চলতে হইবে তোমার অ্যান্ড্রয়েডে, আবার আইওএস এও চলতে হইব, তাই না? তারপর কিসে চলতে হইব? ম্যাকে, উইন্ডোজে চলতে হইব, ম্যাকে চলতে হইব। তো এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম আলাদা, আর প্রত্যেকটার কিন্তু নিজস্ব একটা কইরা নিয়ম আছে, তাই না? তো বাস্তব জীবনের যদি উদাহরণ দেই, ধরো হচ্ছে গিয়া বিকাশ অ্যাপের কথা চিন্তা করো। বিকাশ অ্যাপ মোটামুটি আমরা সবাই ইউজ করে, এটা একটা কমন একটা অ্যাপ। তো একই সাথে তোমার এটা কোটি কোটি মানুষ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে আছে, তোমার আইওএস ইউজ করতে আছে। তারপর এখন তোমার হচ্ছে গিয়ে দুইটা কিন্তু প্ল্যাটফর্ম সম্পূর্ণ আলাদা। তো এর উপর ভিত্তি করে আমাদের ইন্টারনেট কানেকশন, তারপর তোমার ডিভাইসের নতুন বা পুরাতন ভার্সন, এই সব কিছু সামলানো কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ। তাই তোমার এইখানে আমরা সিস্টেম ডাইভার্সিটি মানে বুঝাইতেছি একই সফটওয়্যারকে, তোমার সফটওয়্যার কিন্তু তোমার এই একটাই, ধরো এই বিকাশের সফটওয়্যার বিভিন্ন ধরনের হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম কিংবা তোমার নেটওয়ার্কে ব্যবহারকারীদের সাথে এবং পরিবেশের সাথে মানায় নিতে হয়। তো এটা পরিচালনা করা অত্যন্ত কঠিন একটা কাজ। তো এরপর আসে আমাদের চ্যালেঞ্জ টুতে। চ্যালেঞ্জ টু কি? হ্যান্ডলিং শর্টার ডেলিভারি ডেডলাইন্স। তো আমাদের হচ্ছে গিয়ে কম সময় সফটওয়্যার সরবরাহ করাও একটা বড়সড় একটা চ্যালেঞ্জ। তো আজকের মার্কেটে তোমার কম্পিটিশন অনেক বেশি, তাই না? সবাই কাজ করতেছে। তো ক্লায়েন্ট চায় কি তোমার যত দ্রুত সম্ভব সফটওয়্যারটা তৈরি হয়ে যাক। কিন্তু দ্রুত করতে গেলে কি হয়, আবার কোয়ালিটি কি হয়, ডাউনগ্রেডে চলে আসে, তাই না? কোয়ালিটি ডিগ্রেড হয়ে যায়। তো ধরো তোমাকে একটা কোম্পানি বলছে যে ভাই আমাদের একটা হচ্ছে গিয়ে ই কমার্স ওয়েবসাইট লাগবে। কি ওয়েবসাইট? ই কমার্সের ওয়েবসাইট লাগবে। তো ওইটা আমরা 3 মাসের মধ্যে দিতে হইবে আমাদের, 3 মাসের মধ্যে চাই। কিন্তু সেই ওয়েবসাইটে তোমার পেমেন্ট গেটওয়ে, তারপর তোমার প্রোডাক্ট ম্যানেজমেন্ট বলো, তারপর তোমার অর্ডার ট্র্যাকিং বলো, সব কিছু থাকতে হবে। তো এত কম সময়ে এত কিছু ঠিকমতো করা আসলেই সত্যি একটা কঠিন ব্যাপার। তো এই ছিল মূলত আজকে আমাদের চ্যালেঞ্জ টু। এরপর আসে আমাদের চ্যালেঞ্জ থ্রিতে। চ্যালেঞ্জ থ্রি কি? ডেভেলপিং ট্রাস্টওয়ার্দি এন্ড রিলায়েবল সফটওয়্যার। তো সফটওয়্যার তোমার বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য উপায়ে তৈরি করতে হবে, তাই না? সফটওয়্যার কতটা বিশ্বস্ত এবং কতটা নির্ভরযোগ্য সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমার ট্রাস্টওয়ার্দি মানে এখানে বুঝাইতেছে যে ব্যবহারকারী সফটওয়্যারটাকে কি বিশ্বাস করতে পারবে কি পারবে না সেটা। তো রিলায়েবল মানে সফটওয়্যার ঠিকমতো ধারাবাহিকভাবে কাজ করতে পারবে কিনা। তো এই দুইটা বিষয়, ট্রাস্টওয়ার্দি আর রিলায়েবল, খুবই জরুরি। ধরো তোমার একটা হসপিটাল ম্যানেজমেন্ট অ্যাপ বানাইতেছো, ধরো তুমি একটা হসপিটাল ম্যানেজমেন্ট অ্যাপ বানাইতেছো। তো এখন তোমার হচ্ছে কি এখানে পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে,
তারপর তোমার আরো যে সিস্টেমগুলা, তো সেইগুলো সবগুলা মানে থাকতে হবে। এখন তোমার হচ্ছে কি, ও যদি ভুলভাল আউটপুট দেয় তাইলে কি, ধরো একজন পেশেন্টের তার হয়েছে ক্যান্সার, তো সে দেখাইলো কি এইডস দেখাইলো, তাইলে কি হইলো বলো তো, তার চিকিৎসা পুরো ভুল চলে গেল এবং তার কি জীবনের ঝুঁকিও হইতে পারে, তাই না? এমনকি তার জীবনও চলে যেতে পারে। তাই তোমার ট্রাস্টওয়ার্দি এবং রিলায়েবল সফটওয়্যার তৈরি করা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ। তো এর জন্য দরকার তোমার কঠোর টেস্টিং, সঠিক ডিজাইন এবং অনেকটা অভিজ্ঞতা। তো এরপর আসি আমাদের চ্যালেঞ্জ 4-এ। এখানে আমাদের কি, এনশিওরিং সিকিউরিটি অ্যান্ড সেফটি। তো তোমার নিরাপত্তা ও সুরক্ষাও নিশ্চিত করতে হবে একটা সফটওয়্যারে। আজকের দিনে তোমার সাইবার ক্রাইম প্রচুর পরিমাণে বাইরে গেছে, হ্যাকিং বলো তুমি বা তারপর যা বলো না কেন, হ্যাকাররা তোমার প্রতিনিয়ত সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বেড়াইতেছে। তাই সফটওয়্যারকে সিকিউর রাখাও একটা বড় একটা চ্যালেঞ্জ। তো সিকিউরিটি মানে এখানে আমি বুঝাইছি যে বাইরের আক্রমণ থেকে সফটওয়্যারকে রক্ষা করা, আর সেফটি মানে আমি এখানে বুঝাইছি তোমার সফটওয়্যার নিজে থেকে কোনো যাতে ক্ষতি না করে। তো একটা বাস্তব জীবনের উদাহরণ যদি আমরা চিন্তা করি, একটা অনলাইন ব্যাংকিং অ্যাপের কথা চিন্তা করো, একটা অনলাইন ব্যাংকিং অ্যাপের কথা তুমি চিন্তা করতে পারো। অনলাইন ব্যাংকিং অ্যাপের কথা তুমি যদি চিন্তা করো, যে এটার সিকিউরিটি যদি দুর্বল হয় তাহলে হ্যাকাররা তোমার কি করবে, অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিয়ে যাবে। তো এই ঘটনা বাস্তবেও অনেক প্রমাণ আছে, তাই না? তাই তোমার সিকিউরিটি এবং সেফটি নিশ্চিত করা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা বড় সড়ো চ্যালেঞ্জ। এরপর আসে আমাদের 5 নম্বর চ্যালেঞ্জে। 5 নম্বর চ্যালেঞ্জ কি, মেইনটেইনিং সফটওয়্যার কোয়ালিটি অ্যাট লার্জ স্কেল। আচ্ছা, বড় মাপে যখন হবে তখন সফটওয়্যারের মানটাকে বজায় রাখা। তো যখন সফটওয়্যার ছোট থাকে তখন তোমার কোয়ালিটিটা বজায় রাখা খুবই সোজা থাকে, কিন্তু সফটওয়্যার যখন বড় হয়, হাজার ফিচার, লক্ষ লক্ষ ইউজার কিংবা তোমার শত শত ডেভেলপার, তখন কোয়ালিটি বজায় রাখা অনেক কঠিন হয়ে যায়। ধরো তুমি ফেসবুকের কথাই চিন্তা করো কিংবা তোমার গুগলের কথাই চিন্তা করো, কি হবে তখন বলো তো? সফটওয়্যার এগুলোতে প্রত্যেক দিন নতুন নতুন ফিচার যোগ হইতেছে, কিন্তু পুরোনো ফিচার গুলো ঠিক মতো কাজ করতেছে, তাই না? তো এইটা মেনটেন করা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তো software engineers must continuously adapt to new technologies, tools and development practices to overcome these challenges. তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এই চ্যালেঞ্জ গুলা মোকাবেলা করতে হলে তোমার ক্রমাগত নতুন যে টেকনোলজি গুলা সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, টুলস সম্পর্কে ধারণা রাখতে হবে, ডেভেলপমেন্ট পদ্ধতির সাথে নিজেকে মানায় নিতে হবে এবং নতুন নতুন জিনিস গ্রহণ করার সক্ষমতা থাকতে হবে। তো এই ছিল মূলত আজকে আমাদের কে চ্যালেঞ্জ। এরপর আসি আমাদের পরের স্লাইডে, হোয়াট আর দ্য কস্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর খরচ কেমন বা সফটওয়্যার তৈরিতে খরচ কেমন? সফটওয়্যার ডেভেলপমেন্ট ইনভলভস মাল্টিপল টাইপস অফ কস্ট থ্রু আউট দ্য সফটওয়্যার লাইফ সাইকেল। তো সফটওয়্যার তৈরিতে কি কি ধরনের খরচ হয় সেটা কিভাবে আমরা ভাগ করি। তো সফটওয়্যার তৈরিতে তোমার বা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে পুরা জীবন চক্র ধরে হওয়ার, পুরা লাইফ সাইকেলটা ধরে হওয়ার তোমার বিভিন্ন খাতে বিভিন্ন টাইপের খরচ হয়। তো সফটওয়্যার তৈরি শুরু থেকে একদম শেষ পর্যন্ত বিশাল বড় একটা দীর্ঘ একটা প্রক্রিয়া। তো এই পুরো প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে। তো আমরা একটা কস্ট ডিস্ট্রিবিউশনের কথা যদি চিন্তা করি, approximately 60% of the total cost is spent on software development. তো প্রথমত তোমার বাজেটের প্রায় 100% যদি তোমার বাজেট চিন্তা করো, তাহলে তোমার বাজেটের প্রায় 60% খরচ হয় সফটওয়্যার ডেভেলপমেন্টে। তো এখানে ডেভেলপমেন্ট বুঝাইতে আমি কি বুঝাইতে চাইতেছি সেটা একটু বলি আমি। তোমার প্রথম আছে সেখানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থাকতে হবে, তারপর থাকতে হবে কি তোমার সিস্টেম ডিজাইন থাকতে হবে, তারপর কোডিং থাকতে হবে, তারপর প্রোগ্রামিং বা যেটাকে বলি আমরা কোডিং, এরপর থাকতে হবে কি তোমার ইন্টিগ্রেশন, তাই না? এই টার্মগুলো সম্পর্কে আশা করি সবাই পরিচিত টুকটাক আগের ভিডিওগুলো যারা দেখছো। এই সব কাজ মিলে তোমার ডেভেলপমেন্ট। এই কাজগুলো করতে তোমার ডেভেলপার, তারপর তোমার একজন ডিজাইনার লাগবে, তারপর একজন আর্কিটেক্ট লাগবে, সবার শ্রম এবং সময় লাগে। তাই এই পর্যায়ে খরচটা একটু বেশি হয়। এরপর আসে আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ কি, অ্যারাউন্ড 40% ইজ স্পেন্ড অন টেস্টিং অ্যান্ড ভেরিফিকেশন। মানে বাকি যে তোমার 40%, 60% তো গেল আগের ধাপে, এরপর যে বাকি যে তোমার যে 40% থাকবে সেটা তোমার টেস্টিং এবং ভেরিফিকেশনে খরচ হবে। এখানে টেস্টিং মানে কি বুঝাইতেছি আমি, সফটওয়্যার ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা পরীক্ষা করা, বাগ খোঁজা কিংবা তোমার ভুল সংশোধন করা। আর ভেরিফিকেশন কি, তোমার সফটওয়্যারটি আসলে যা হওয়ার কথা ছিল সেইটা হয়েছে কিনা সেটা নিশ্চিত করা। এরপর আছে তোমার, ধরো একটা তুমি ক্যালকুলেটর তৈরি করছো। কি তৈরি করছো? তুমি একটা ক্যালকুলেটর তৈরি করছো।
এখন তোমার হচ্ছে কি 2+2 দিয়ে দেখলা তুমি সেখানে 4 আসতেছে কিনা। বড় সংখ্যার ক্ষেত্রেও এটা তো ছোট সংখ্যা, বড় সংখ্যার ক্ষেত্রেও ঠিকমতো কাজ করতে গেছে কিনা, আবার অনেক বড় সংখ্যা দিলে সে আবার ক্রাশ করতেছে কিনা, সেগুলো তো তোমার দেখতে হবে, তাই না? তো এই সব পরীক্ষা করাই হলো গিয়ে টেস্টিং। তো অনেকে ভাবে কি তোমার হয় যে টেস্টিং এ কম খরচ হয়, কিন্তু দেখো তোমার 40% বিশাল একটা অংশ তোমার খরচ হয়, কারণ সফটওয়্যারের প্রত্যেকটা ফিচার প্রত্যেকটা পরিস্থিতিতে পরীক্ষা করতে হয়, যাতে তোমার অনেক মানুষ লাগে এবং অনেক টাইম লাগে। তো এরপর আমাদের কিছু আমরা গুরুত্বপূর্ণ অতিরিক্ত তথ্য দিছি আমরা, এডিশনাল ইনসাইট। ফর কাস্টম সফটওয়্যার সিস্টেমস the cost of software evaluation and maintenance often becomes higher than the original development cost। আচ্ছা, কাস্টম সফটওয়্যার সিস্টেমের ক্ষেত্রে সফটওয়্যারের যে তোমার পরিবর্তন বা বিবর্তন এবং মেইনটেনেন্সের খরচ প্রায় তোমার মূল ডেভেলপমেন্টের খরচের থেকেও মাঝে মাঝে বেশি হয়ে যায়। তো অনেকের কাছে এটা অবাক লাগতে পারে, ধরো একটা তোমার কাস্টম ইআরপি সফটওয়্যার তুমি বানাইছো, একটা কি কাস্টম ইআরপি সফটওয়্যার তুমি বানাইছো, ওইটা তৈরি করতে তোমার 10 লাখ টাকা লাগছে। কয় লাখ? 10 লাখ টাকা লাগছে। কিন্তু পরের 5 বছর সেই তোমার সফটওয়্যারটা আপডেট করতে গিয়ে তোমার নতুন ফিচার যোগ করতে, তারপর বাগ ঠিক করতে, সার্ভার চালু রাখতে মোট আরো 15 থেকে 20 লাখ টাকার মতো চলে গেল। এমনটা এখন হয় কেন? কারণটা কি? এর কারণও তো একটা থাকতে হবে, তাই না? তো কারণ হলো কি, 1 নম্বর কারণ যদি আমি বলি টেকনোলজির পরিবর্তন, সফটওয়্যার আপডেট করতে হয়। তারপর তোমার 2 নম্বর থাকতে পারে বিজনেসের চাহিদা পরিবর্তন হয়, নতুন নতুন ফিচার অ্যাড করতে হয়, সিকিউরিটি প্যাচ দিতে হয়। তারপর 4 নম্বরে বলা যায় আমাদের সার্ভার এবং হোস্টিং খরচ যায় প্রত্যেক মাসে। তো এই সব মিলিয়ে আমাদের সব খরচ হিসাব করা হয়। দিস হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ মেইনটেনেবল ডিজাইন অ্যান্ড প্রপার প্ল্যানিং। এর কারণেই তোমার মেইনটেনেবল ডিজাইন এবং সঠিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। তো শুরুতে তোমার একটা বেশি সময় দিয়ে ভালোভাবে তোমার একটা ভালো ডিজাইন করলে তোমার মেইনটেনেন্স করতে অনেক টাকা কম খরচ হবে। কিন্তু তুমি যদি শুরুতে কম টাকা দিয়ে কোনো ভাবে যদি একটা ম্যানেজ করে যে আমি এরকম একটা বানাই রাখলো হলো, কোনো প্ল্যানিং নাই, ডিজাইন নাই, তাইলে কি হবে, তোমার পরবর্তীতে সেটা মেইনটেইন করতে আরো বেশি টাকা খরচ হবে। তো এই ছিল আমাদের যে কোন জায়গায় আমরা কতটুকু খরচ করি সেটার বিষয়। এরপর আসে আমাদের হোয়াট আর দ্য বেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেকনিক্স অ্যান্ড মেথডস। সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেকনিক তোমার কোনটা? তৃতীয়ত যেটা আমাদের তোমার শেষ স্লাইডের বিষয় হলো আমাদের এটা, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সেরা পদ্ধতি কোনটা। আমরা প্রথমেই বলছিলাম যে আমরা 3টা টপিক নিয়ে আলোচনা করব। দেয়ার ইজ নো সিঙ্গেল বেস্ট টেকনিক দ্যাট ওয়ার্কস ফর এভরি টাইপ অফ সফটওয়্যার সিস্টেম। এমন কোনো একক বা সেরা টেকনিক নেই যা তোমার প্রত্যেকটা ধরনের সফটওয়্যার সিস্টেমে কাজ করে। সেটা ভাবতে অনেকের কাছে অবাক লাগতে পারে। আমরা সবাই ভাবি যে একটা বেস্ট পদ্ধতি আছে যেটা সব জায়গায় ব্যবহার করলেই হবে, কিন্তু বাস্তবে আসলে সেটা সম্ভব না। ধরো একজন ডাক্তার, এখন সে যদি সবারে যদি এক ওষুধ দেয় তাইলে হবে? ধরো একজনের জ্বর হয়েছে তারাও দিলে নাপা, একজনের পেট খারাপ হয়েছে তারাও দিল নাপা, তাহলে কি হবে? হবে না, তাই না? সফটওয়্যারের ক্ষেত্রেও ব্যাপারটা সেই রকম। যেমন হচ্ছে কি ডাক্তার ওই রোগীর শরীরের কথা চিন্তা করে তোমার ওষুধ নির্ধারণ করে, সফটওয়্যারও তেমনি। সফটওয়্যারের ধরন আছে, জটিলতা আছে, উদ্দেশ্য আছে, তারপর ডেভেলপমেন্ট টেকনিক আছে, সবকিছু মিলিয়ে এটা কাজ করে। Different projects require different development approaches depending on their nature and requirements। ভিন্ন প্রজেক্টের জন্য তোমার ভিন্ন প্রকৃতির, ভিন্ন প্রজেক্টের জন্য তাদের প্রকৃতি এবং প্রয়োজনীয়তার উপর নির্ভর করে ডেভেলপমেন্টের পদ্ধতি প্রয়োজন পড়ে, তাই সেখানে তোমার সিস্টেমও আলাদা আলাদা প্রয়োজন পড়ে। তো এখানে আমরা কিছু উদাহরণ দিছি। গেম ডেভেলপমেন্ট অফেন ইউজেস প্রোটোটাইপিং অ্যাপ্রোচেস। তো এখানে কি হয়, গেম তৈরিতে সাধারণত তোমার প্রোটোটাইপিং পদ্ধতিটা বেশি ব্যবহার করা হয়। তো এখানে প্রোটোটাইপিং কি? প্রোটোটাইপিং মানে হলো তোমার প্রথমে একটা বা প্রাথমিক বা অসম্পূর্ণ ভার্সন তৈরি করা। কি? একটা অসম্পূর্ণ ভার্সন তোমার এখানে তৈরি করছো। এখন সেইটা দেখা ইউজারের কাছ থেকে ফিডব্যাক নেওয়া যায়, সেখানে কি কি অ্যাড করা লাগতে পারে, তারপর ধীরে ধীরে ওইটাকে পরিপূর্ণ করা। তোমার গেম ডেভেলপমেন্টে কেন প্রোটোটাইপিং ব্যবহার করা হয়? কারণ তোমার গেমের গেম প্লে মজাদার কিনা সেটা আগেই বোঝা দরকার। তোমার স্টোরি লাইন, তারপর তোমার ক্যারেক্টার, কন্ট্রোল, এগুলো তোমার কেমন লাগছে সেটা টেস্ট করা দরকার। তাই আগে থেকে একটা বেসিক গেম বানানো হয়, খেলা দেখা হয়, তারপর ওইটা ওই অনুযায়ী ফিডব্যাক অনুযায়ী আস্তে 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 তোমার ওইটা চেঞ্জ করা হয় বা পরিবর্তন করা হয়। তো
আমাদের একটা উদাহরণ যদি দেই, আমাদের বিখ্যাত একটা গেম আছে অ্যামং আস। প্রথমে খুব সাধারণভাবে তৈরি হয়েছিল এটা, পরে ব্যবহারকারীদের ফিডব্যাক নিয়ে ধীরে ধীরে এটা জনপ্রিয়তা পাইছে এবং চেঞ্জ হয়েছে। তো এরপরে আমাদের উদাহরণ দুইতে আমাদের কি আছে, সেফটি ক্রিটিক্যাল সিস্টেমস রিকোয়ার কমপ্লিট অ্যান্ড ফর্মাল স্পেসিফিকেশনস। আচ্ছা, তোমার সেফটি ক্রিটিক্যাল সিস্টেমে সম্পূর্ণ এবং আনুষ্ঠানিক স্পেসিফিকেশন প্রয়োজন। সেফটি ক্রিটিক্যাল সিস্টেম কি? এমন সিস্টেম যেখানে কোনো ভুল হলে মানুষ বিপদে পড়তে পারে। যেমন তোমার এয়ারপ্লেন কন্ট্রোল সিস্টেম তুমি একটা বানাইছো, ধরো এয়ারপ্লেন কন্ট্রোল সিস্টেম তুমি বানাইছো, কিংবা তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সফটওয়্যার বানাইছো, কিংবা তোমার হসপিটাল লাইফ সাপোর্ট সিস্টেম বানাইছো। তোমার এই ধরনের সিস্টেমে প্রোটোটাইপিং বা এজাইল পদ্ধতি ব্যবহার করা সম্ভব না, কারণ এইখানে একটু ভুল হলে মানুষের জীবন চলে যেতে পারে। কারণ এইখানে কোনো ভুলের সুযোগ নাই, তাই তোমার শুরুতেই সম্পূর্ণ এবং আনুষ্ঠানিক একটা স্পেসিফিকেশন তৈরি করতে হয়। মানে ঠিক কি হবে, কিভাবে হবে, কোন পরিস্থিতিতে কি ঘটবে, সবকিছু আগে থেকে নির্দিষ্ট করতে হয়। তো একটা উদাহরণের কথা যদি আমি বলি, ধরো বোয়িং বিমান, তো বোয়িং কোম্পানি তো সবাই চেনো। ধরো বোয়িং বিমান তাদের একটা সফটওয়্যার তৈরি করছে, তো তৈরিতে বছরের পর বছর সময় লাগতেছে এবং হাজার পাতার ডকুমেন্ট তৈরি করতে হয়, কারণ এইখানে তোমার একটা ভুল মানে শত শত মানুষের জীবন বিপদে, তারপর অনেক টাকাও নষ্ট হবে, তাই না? তো এরপর আছে আমাদের উদাহরণ 3, লার্জ এন্টারপ্রাইজ সিস্টেমস মে ইউজ অ্যাজাইল অর আইটারেটিভ মডেলস। তোমার বড় এন্টারপ্রাইজ সিস্টেমে অ্যাজাইল বা আইটারেটিভ পদ্ধতি ব্যবহার করা হইতে পারে। তো অ্যাজাইল কি? অ্যাজাইল হলো তোমার একটা ডেভেলপমেন্ট পদ্ধতি যেখানে তোমার সফটওয়্যার ছোট ছোট অংশ স্প্রিন্ট তৈরি করা হয়, মানে যেটাকে ছোট ছোট অংশকে আমরা বলি স্প্রিন্ট। তো স্প্রিন্ট নিয়ে আমাদের ডিটেলস ভিডিও থাকবে। প্রত্যেকটা অংশের পর অংশের ফিডব্যাক নেওয়া হয়। এরপর আইটারেটিভ কি? আমাদের আইটারেটিভ মডেল হলো এমন পদ্ধতি যেখানে তোমার সফটওয়্যার বারবার পরিমার্জন করা হয়, প্রত্যেকটা চক্রে বা প্রত্যেকটা ধাপে ধাপে সফটওয়্যার আরো বেশি উন্নত হইতে থাকে। তোমার বড় এন্টারপ্রাইজ সিস্টেম, যেমন তোমার একটা বড় কোম্পানির এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম কিংবা তোমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমের কথা যদি আমি বলি, এইগুলো শুরু থেকে সব ফিচার নিয়ে তৈরি করা সম্ভব না। তোমার তাই তোমার এজাইল পদ্ধতিতে ধাপে ধাপে তৈরি করা হয় এবং ধাপে ধাপে ফিচার গুলো অ্যাড করা হয়। তো ধরো তোমার হচ্ছে কি গ্রামীণ ফোন কিংবা তোমার রবির কথাই চিন্তা করো, কোম্পানিগুলো তাদের ইন্টারনাল সিস্টেম সফটওয়্যার গুলো তোমার এজাইল পদ্ধতিতে তৈরি করে এবং ধীরে ধীরে এগুলো আপডেট করে। তাহলে আমাদের সঠিক ডেভেলপমেন্ট পদ্ধতি আমরা কিভাবে বুঝবো? বোঝার জন্য আমাদের এখানে কিছু সিস্টেম দেওয়া আছে, 4টা বিষয় দিছি আমি এখানে। তো প্রথমেই যেটা আছে সেটা হলো আমাদের সিস্টেম কমপ্লেক্সিটি। তো সিস্টেম কতটা জটিল, কিংবা তোমার সহজ সিস্টেম হলে সহজ পদ্ধতি, জটিল সিস্টেম হলে আরো কঠোর পদ্ধতি মানতে হবে। এরপর 2 নম্বরে আছে আমাদের সেফটি রিকোয়ারমেন্টস। তোমার সিস্টেমটি কতটা সেফটি ক্রিটিক্যাল, মানুষের জীবনে বড় কোনো ক্ষতির সম্ভাবনা থাকলে ফর্মাল স্পেসিফিকেশনটা আমাদের জরুরি। এরপর আছে আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তোমার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কেন জরুরি? টিম কতটা বড়, কোন টেকনোলজি ব্যবহার হচ্ছে, রিমোট কাজ হচ্ছে নাকি অফিসে, এই সব বিষয় বা মেথড একটা কোনো কিছু নির্মাণে একটা বড় একটা প্রভাব ফেলে। এরপর 4 নম্বরে আছে আমাদের প্রজেক্ট গোল। প্রজেক্টের লক্ষ্য কি? দ্রুত মার্কেটে আনতে হবে নাকি ধীরে ধীরে আনলে হবে, নাকি অনেক নির্ভুল এবং সিকিউর হতে হবে? তো এই সবগুলা নির্ভর করে প্রজেক্টের গোলের উপর। তো ধরো হচ্ছে গিয়ে তোমাকে 2টা প্রজেক্ট দেওয়া হলো, একটা হলো গিয়ে তোমার সিম্পল একটা ফুড ডেলিভারি অ্যাপ, কি সিম্পল ধরো একটা ফুড ডেলিভারি অ্যাপ। আরেকটা হলো তোমার মিলিটারি ড্রোন কন্ট্রোল সিস্টেম, কি মিলিটারি ড্রোন কন্ট্রোল সিস্টেম। এখন এই দুইটাতে কি তুমি একই পদ্ধতি ব্যবহার করা ঠিক হবে? না, অবশ্যই না। ফুড ডেলিভারিতে তোমার অ্যাজাইল চলবে, কিন্তু মিলিটারি সিস্টেমে তোমার ফর্মাল স্পেসিফিকেশন অপরিহার্য। তো এই ছিল মূলত আমাদের টেকনিক গুলা। এছাড়া যদি আমরা একটু কথা বলি, আজকে আমরা প্রথম থেকে কি শিখলাম? প্রথমত আমরা শিখছি কি, আজকে আমরা প্রথমে যেটা শিখছি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বড় বড় চ্যালেঞ্জ গুলা কি কি, আমাদের সিস্টেম ডাইভার্সিটি, তারপর ছিল কি আমাদের ডেলিভারি, তারপর ডেডলাইন যেটাকে বলি এটা আমরা ডেলিভারি ডেডলাইন, তারপর ছিল কি আমাদের ট্রাস্টওয়ার্দি, তারপর হলো সিকিউরিটি, তারপর ছিল কোয়ালিটি। এরপর দ্বিতীয়ত ছিল আমাদের খরচের বন্টন, যেখানে আমাদের 60% খরচ হইতো ডেভেলপমেন্টে আর 40% হচ্ছে কি টেস্টিং মেইনটেনেন্সে, তাই না? আচ্ছা, মাঝে মাঝে কি আবার মেইনটেনেন্সের খরচ প্রায় ডেভেলপমেন্টের চেয়েও বেশি হয়ে যাইতো। তৃতীয়ত ছিল আমাদের সেরা টেকনিক। তো সেরা টেকনিক বলে একটাই নয়, প্রজেক্টের ধরন, জটিলতা, সেফটি এবং এর লক্ষ্য দেখে আমাদের সঠিক পদ্ধতি বেছে নিতে হবে।
তো এই বিষয়গুলো তুমি যদি বুঝো তাইলে তোমার একটা প্রজেক্ট নির্মাণ করা অনেকটা সহজ হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।